এরকম মব অ্যাটাকস বা চাঁদাবাজি, বিএনপির উপরে অনেক এখন ক্লেমস আছে যে ওনাদের অনেক কর্মীরা প্রচুর চাঁদাবাজি করে আসছে, এটার জন্য কি অ্যাকশন নেওয়া হচ্ছে? বহিষ্কার করা হচ্ছে, 7,000-এর কাছাকাছি বহিষ্কার হয়ে গেছে। কিন্তু আপনি যখন লোয়ার টায়ারে বহিষ্কারটা আবদ্ধ রাখবেন, আপনি যখন আপনার প্রিয় মানুষদেরকে নোয়িং ফুললি ওয়েল তারা কি কি করছে ওই নামগুলো সেভ করে রাখবেন, বহিষ্কার করবেন না, কিংবা ধরুন 2 দিন পরেই আবার বহিষ্কার আদেশ তুলে নিয়ে তাদেরকে রিইনস্টেট করবেন, তখন আসলে বহিষ্কার কাজ করবে না। এই পার্টিতেও সেটা করে নাই। 17 মাস হয়ে গেছে, Yes. এটা তো 17 মাস ধরে দেখছি আমরা। তারেক রহমান আশা থেকে এটা চেঞ্জ হবে? We can always hope. We can always hope for the best. But the thing is, আমরা আসলে আর কতটুকু সময় এফোর্ড করতে পারবো এই অবস্থায়? Things are getting worse and worse every day. So আমরা আসলে আর কতটুকু এফোর্ড করতে পারবো, এটাও একটা প্রশ্ন। আমি যেভাবে দেখি যে জামাত, অল রেসপেক্ট, অ্যান্ড আই থিঙ্ক এভরি পার্টি ডিজার্ভস টু বি ইন প্লে। ওদের একটা ডিমান্ড আছে, ওদের ভোট আছে, বাংলাদেশ চাচ্ছে। এখন আমার জন্য ওনারা তো কোনোদিনও বাংলাদেশ অ্যাকনলেজ করেনি, তো আমি একটা ফ্রিডম ফাইটারের মেয়ে, তো আমার জন্য দ্যাট মেক্স এ ভেরি বিগ ডিফারেন্স। তো তারপরে ধরেন এখন মনে হয় যে মাঝে মাঝে ওনারা যে ভাষায় কথা বলেন, আমি তো ওনাদের ভাষা বুঝি না, আমি এটাকে অ্যানালাইজও করতে যাব না। ওনারাও হয়তো বা আমার ভাষাও বুঝবে না। এখন দুজন যদি 2 রকম ভাষা বলি, এখানে তো কখনো মিল হবে না। তো আমার ভোট দিতে হলে আমার একটা পার্টি আছে। সো আমার মতো এরকম অনেকে আছে যে আমরা খুব ধরে বসে আছি যে তারেক রহমান উইল বি আ ভেরি বিগ চেঞ্জ। আর না হলে আপনাদের মতো কিছু যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটসদের উপরে আমাদের প্রচুর ভরসা। And we're looking at all of you with a lot of hope. Thank you so much. That being said, again, I'm a true believer of a democratic country, যেখানে আমার মনে হয় না যে আমাদের কোনো পার্টিকে কখনো ব্যান করা উচিত। জামাতকে ব্যান করাটা ওয়াজ রং। আই অলসো থিঙ্ক আওয়ামী লীগকে ব্যান করাটা এখনও, এটা বললেও হয়তো বা এখন আমাকে ফ্যাসিস্ট বলা হবে, কিন্তু আই থিঙ্ক এভরিওয়ান শুড বি অ্যাট প্লে, পিপল শুড বি এবল টু সিলেক্ট। While I don't, again, I'm going to keep reiterating, while I don't understand the language of Jamaat, I think they should still be at play. I do agree with you totally. And যখন আওয়ামী লীগকে ব্যান করা হলো, তখনও কিন্তু আমি বলেছিলাম যে কাগজে কলমে ব্যান করা কোনো রাজনৈতিক দলকে আসলে আপনি মাঠ থেকে মুছে ফেলতে পারবেন না, রাজনীতি থেকে মুছে ফেলা যায় না। ফেলা গেলে জামাতকে 2024-এ শেখ হাসিনা ব্যান করেছিল, কিন্তু দেখেন জামাত কিন্তু এখন ভেরি ক্লোজ টু পাওয়ার। সুতরাং আপনি আসলে কাগজে কলমে কাকে রাখলেন আর কাকে বাদ দিলেন কিছু যায় আসে না। আপনি কি জানেন বাংলাদেশে কিন্তু মুসলিম লীগ বলে একটা পার্টি এখনো টিকে আছে? তাই? ইয়েস, ইয়েস, এখনো। এবং ওনার ওখানে ওটার যিনি সভাপতি, ওনাকে আমি খুব ভালো চিনি। উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, ভেরি লার্নেড পারসন। কি করেন? মোহসেন রশিদ, উনি প্র্যাকটিস করেন। হি ইজ আ ফুল টাইম প্র্যাকটিশনার ইন কোর্ট। কিন্তু কোনো সিট আছে পার্লামেন্টে? না, এই মুহূর্তে নাই, না না। কিন্তু আমি এটা বলছি এই কারণেই যে ধরুন কাগজে কলমে নিষিদ্ধ না হলে আমরা কিন্তু কেউ জানি না মুসলিম লীগের কথা। সেজন্য আমি এটা বলছি। ইয়েস, ইটস ভেরি সারপ্রাইজিং। সো আপনি কাগজে কাকে নিষেধ করলেন তাতে কিছু যায় আসে না। যে কোনো দলের, বড় দলগুলো বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ, মিনিমাম 30% রিজার্ভ ভোট। রিজার্ভ ভোট 30%। ফ্লোটিং ধরলে এটা সামটাইমস ইট গোজ আপ টু 40-42%. তো হোয়াট উইল ইউ ডু উইথ দ্যাট 30% পিপল? আপনি কি তাকে, উইল ইউ থ্রো দেম ইন বঙ্গোপসাগর? উইল দ্যাট ওয়ার্ক? এভাবে হয়? হয় না তো। সেজন্য আমি প্রথম থেকে বলেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের বাইরে বাংলাদেশে আর কোনো পথ নাই। ছোট একটা দেশ, ঘনবসতি, প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়, প্রত্যেকে প্রত্যেকের পরিচিত, মোরাললেস, সোসাইটি ওয়াইজ মোরাললেস। আপনি এখানে ঘৃণা এবং বিভেদের চাষ যত করবেন, যত বাড়াবেন, দেশটাকে আপনি তত ভালনারেবল করবেন। ছোট দেশ, ঘনবসতি, ইকোনমিক্যালি নট ডুইং গুড, এই সকল কিছু যদি ফ্যাক্টরসগুলো আপনি এক করেন, আপনি দেখবেন যে আমাদের ঐক্য এবং সংহতির বাইরে আর কোনো উপায় নাই। আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে এই দেশটার দিকে আমেরিকার যেমন নজর আছে, চায়নার নজর আছে, ভারতের নজর আছে,
এখন তো পাকিস্তানও নজর দিচ্ছে, তাই না? মিয়ানমারের সাথে আমরা বর্ডার শেয়ার করি, একটা অস্থিতিশীল দেশ। ভারতের ব্যাপারে আমাদের ভীষণ রকম এক ক্ষোভের ব্যাপার আছে বাংলাদেশের মানুষের। 3 দিক ভারত দ্বারা আমরা সারাউন্ডেড। সো আপনি আসলে এই দেশটায় নিজেদের মধ্যে যদি সংহতি এবং ঐক্য না থাকে, আপনার পক্ষে আগানো খুব মুশকিল। বাংলাদেশে প্রতি বছর 2.2 মিলিয়ন পিপল আর জয়নিং দ্য ওয়ার্কফোর্স, কিন্তু আমাদের কোনো স্কিলড ওয়ার্কারের ডেভেলপমেন্ট হচ্ছে না। আমরা 2024-এ যে মুভমেন্টটা দেখলাম, আপরাইজ বলেন, এটা কিন্তু হয়েছে আমাদের ল্যাক অফ এমপ্লয়মেন্ট স্কিলসের জন্য, কোটা, জব কোটাটা নিয়ে। তো জব কোটা যতই আপনি ডেভেলপমেন্ট হোক না কেন দেশে, যত কিছুই নিয়ে আমরা রাজনীতি নিয়ে কথা বলি না কেন, আমাদের যদি চাকরি ভালো না হয়, পেটে ভাত যদি না থাকে, তাহলে তো কোনো কিছুই ভালো হবে না। হাউ ক্যান উই মেক আর আনস্কিলড ওয়ার্কার্স মোর স্কিলড ওয়ার্কার্স, আর হাউ ক্যান উই গ্রো দিস হোল বাকেট? কয়েক বছর আগে প্রথম আলোতে একটা নিউজ এসেছিল যে একজন টাইলস মিস্ত্রি পার মান্থ অলমোস্ট 90,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। তো একজন একটা কলাম লিখেছিল যে তাহলে আমরা কেন একজন মানে গ্র্যাজুয়েট হয়ে ওই চাকরির পেছনে না দৌড়ে টাইলস মিস্ত্রি কেন হচ্ছে না? বিকজ আমাদের একটা ট্যাবু আছে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, যে আমার ছেলেকে MA পাস করতে হবে, MA পাস না করলে আমরা মানে হলো না, এটা হতে হবে। এটা সমাজের চাপ, আমাদের পারিপার্শ্বিক চাপ। এই চাপটার কারণে যেটা হয়, প্রতি বছর অসংখ্য BA পাস MA পাস মানুষ বের হয়, কিন্তু তাদের জন্য আমরা চাকরি তৈরি করতে পারি না, বিকজ তারা স্কিলড না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি দেখেন যারা কোনো না কোনো কাজে দক্ষ, অর্থাৎ কেউ হয়তো টাইলসের কাজ করছে, কেউ হয়তো কাঠের কাজ জানে ভালো, কেউ হয়তো অন্য কোনো ট্রেনিং নিয়েছে, কম্পিউটারে ট্রেনিং নিয়েছে, হয়তো সে গ্র্যাজুয়েট না, তাতে কিছু যায় আসে না, সে ঘরে বসে লক্ষর উপর টাকা ইনকাম করতে পারছে। সো এই যে আমাদের চিন্তার প্রসারতা, এটা কিন্তু বাড়াতে হবে। আমরা যখন দেশের বাইরে যাই, তখন একজন প্লাম্বার ডাকতে গেলে আমাদের হার্টবিট বেড়ে যায়। ইউ নো ইট ভেরি ওয়েল না, যে আল্লাহ কি জানি বিলটা আসে, $100 কম তো হবে না। সবচেয়ে মজা, একবার আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম আমেরিকায়, তো দেখি ওনার মুখটুক কালো হয়ে গেছে, একটু প্রবলেম দেখা দিয়েছিল ইয়েতে, স্যানিটারি একটু প্রবলেম। তো বললাম যে তুমি এটা ডাকো, প্লাম্বার ডাকো, হয়ে গেল। বলে ডাকবো তো ঠিকও হবে, কিন্তু তারপরে যে আমার হার্ট অ্যাটাক হবে ওইটা আমি কিভাবে সামাল দিব, তার চেয়ে আমি চেষ্টা করি হাউ টু ফিক্স ইট। তো আমাদের দেশে কিন্তু আমরা এই মানুষগুলোকে সম্মানও দেই না, এবং সেই পেশাগুলোকেও আমরা সম্মানের চোখে দেখি না। সো আমার মনে হয় যে অনেক ডাইভার্সিফাই করা যায় পুরো ব্যাপারটা। আমরা যদি সবাই ওই তথাকথিত MA BA এর দিকে না দৌড়ে আমরা যদি স্কিলড লেবারের দিকে ফোকাস করি, ভালো হয়। আর 2 হচ্ছে, MA BA পাশ করলে অসুবিধা নাই, কিন্তু মুশকিল হলো যে একটা লাইন শুদ্ধ করে বাংলা বা ইংরেজি লিখতে পারে না, ইংরেজি বিশেষ করে আমাদের দুর্বলতা আছে, বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না। সে কারণে দেখা যায় যে ম্যানেজারিয়াল পোস্ট এবং তার উপরে যে পদগুলো আছে, ভারত থেকে আমাদেরকে মানুষ হায়ার করতে হয়। এই যে আমরা বলি এত মানুষ এই দেশে কাজ করে বিদেশ থেকে এসে, ভারতে বিশেষ করে ভারতীয়রা কাজ করে, কেন করে? আমাদের মানে যারা গার্মেন্ট চালান তারা বলেন যে ওরা যত দ্রুত কমিউনিকেট করতে পারে, আমার দেশের একটা ছেলে MA পাস ছেলে পারে না তারা ইংরেজিতে কমিউনিকেট করতে, লিখতে পারে না শুদ্ধ করে। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে আমরা ল্যাঙ্গুয়েজ এর উপরে আমাদের জোর দিতে হবে, ভাষাগত শিক্ষার উপরে আমাদের জোর দিতে হবে, এবং আমাদের যে একটা ট্যাবু আমাদের মধ্যে কাজ করে যে আল্লাহ ওটা করবো না, ওই কাজ করবো না, ওইটা করবো না, এটা না করে স্কিলড লেবার কি করে হওয়া যায়, স্কিলড ওয়ার্কার কি করে হওয়া যায়, সেইটার দিকে আমাদের ফোকাস করা উচিত। আমাদের ভাষাগত যেই ব্যারিয়ারটা আছে সেটাকে ওভারকাম করতে হবে। আমাদের ছোটবেলা থেকে ইংরেজির উপর জোর দিতে হবে। আপনি, আমার বাবা ভাষা আন্দোলনের মূল নায়ক, তিনি 144 ধারা ভঙ্গের জন্য সবচেয়ে প্রথম তিনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন নো নো নো। যখন বলা হচ্ছিল উর্দু shall be the state language of Pakistan, then he was in that meeting, he was present and he said no no no. So he was the man. But উনি সারা জীবন বলে এসছেন বাংলা খুব ভালো করে শিখবা, ইংরেজিও খুব ভালো করে শিখবা, কারণ একটা বৈশ্বিক ভাষা,
এটাকে তুমি আবেগ দিয়ে অতিক্রম করতে পারবে না, তোমাকে একটু ভাষাটা জানতে হবে, অ্যাটলিস্ট বেসিক ল্যাঙ্গুয়েজ ইয়েটা তোমার থাকতে হবে। এনপিএল, নন পারফর্মিং লোনস, বা যেটাকে বলা হয় ব্যাড লোনস, Bad. যেটা হচ্ছে আমরা যে ঋণটা নিচ্ছি ওটা ফেরত দিচ্ছি না, বাংলাদেশে 35%, যেখানে ধরেন ভারতে হচ্ছে 2%, 2.1 as opposed to 35-36%. ম্যাসিভ একটা ড্যামেজ আমাদের ইকোনমিতে হয় এটা থেকে। এত আর মোস্টলি দেখা যায় যে আমরা এগুলো তো আসছে বড় বড় অর্গানাইজেশনস যারা নিচ্ছেন এই টাকাগুলো, এটা কি আমাদের জন্য একটা ফেলিয়ার, অ্যান্ড হাউ ক্যান উই ফিক্স ইট? আমাদের দেশে গত 15 বছরে ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে। ব্যাংকের বোর্ড, যেটা ম্যানেজিং বোর্ড, যেটা ব্যাংকের পরিচালনা বোর্ড, সেটাতে মানুষ বসানো হয়েছে পলিটিক্যাল আইডেন্টিটি দেখে। আমাদের মন্দ ঋণের সংস্কৃতি, আমরা এটাকে একেবারে একটা শিল্পে পরিণত করেছি। কিরকম? আপনি এক ব্যাংকের পরিচালক, আমি আরেক ব্যাংকের পরিচালক, আমরা দুজন মিলে ঠিক করলাম, কারণ যার ব্যাংক সে লোন নিতে পারে না, আপনার ব্যাংক থেকে আমি নিব, আমার ব্যাংক থেকে আপনি নেবেন, এবং কোনো কাগজপত্রের ঠিক নাই, কোনো যেটা মর্টগেজ দিচ্ছি সেগুলোর কোনো কিছুর হদিশ নাই, কোনো কাগজপত্র দেখা হয় না, লোন স্যাংশন কিন্তু হয়ে যাচ্ছে, 500 কোটি টাকা নিয়ে আমি দেশের বাইরে পাচার করে দিচ্ছি। এই সংস্কৃতিটাকে আমরা হৃষ্টপুষ্ট করে শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। তারপরে ধরুন আমরা যেটা দেখেছি গত কয়েক বছরে, যে ঋণ ফেরত না দেবার একটা সংস্কৃতি। ওই একটা মামলা করছে, বছরের পর বছর ধরে অর্থঋণ আদালতে সেই মামলা ঘুরপাক খাচ্ছে। সো যতদিন পর্যন্ত সেই মামলা চলবে ততদিন পর্যন্ত আসলে ঋণ ফেরত দেওয়ার কোনো তাগাদা নেই। তারপরে যেটা হচ্ছে, আমরা রিশিডিউল করছি, সময় যায় আমরা আবার একটু টাকা দিয়ে আবার রিশিডিউল করি, আবার একটু টাকা দিয়ে আবার রিশিডিউল করি। এতে যেটা হয়, মাঝারি এবং ক্ষুদ্র শিল্প যাদের আছে, স্মল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি যাদের, তারা সাফার করে, তারা কিন্তু লোন পায় না। ইন্টারেস্ট রেটটা তো অনেক হাই, ভেরি হাই, ডিমান্ড সাপ্লাই, উই ক্যানট অ্যাফোর্ড ইট। উই ক্যানট অ্যাফোর্ড ইট। এবং যে কারণে দেখা যায় বড় বড় মাছ যারা, তারাই কিন্তু ব্যাংকগুলোকে খেয়ে ফেলে। বড় বড় মাছগুলোর কারণে ছোট ছোট মাছগুলো বাজারে প্রতিযোগিতায় টিকতে পারে না, তারা থাকতে পারে না। এখন যে সলিউশনটা দেওয়া হচ্ছে যে মার্জিং দ্য ব্যাংকস, যে ধরেন এখন 25টা ব্যাংকে কমিয়ে মার্জ করে 5টা ব্যাংক করে ফেলা হবে, এটার ব্যাপারে আপনার কি মনে হয়? দেখুন, since I'm not an economist, it's very difficult for me to make a comment. But what I think, যে লোন দেওয়ার আগে first you make sure that you will get it back. Secondly, Due diligence-টা করা। absolutely. And ব্যাংকের যেই লিগাল সেকশন থাকে, প্রত্যেকটা ব্যাংকের লিগাল সেকশন থাকে, একটা সাইট থাকে, ওদের কাজ হচ্ছে যে ভেট করা, যে কাগজগুলো দিচ্ছে, মর্টগেজ দেওয়ার যে কাগজপত্রগুলো দিচ্ছে, ওগুলো সব ঠিক আছে কিনা। সেগুলো যদি দেখে সঠিক মতামতের ভিত্তিতে লোন দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, ডিসরিগার্ডিং দ্য পলিটিক্যাল আইডেন্টিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ, তাহলে কিন্তু লোনগুলো রিকভারি করাটা অনেক ইজি হয়ে যায়। 3 হচ্ছে, আমরা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে কোনো প্রণোদনা দেই না, কোনো ইনসেন্টিভ দেই না, তাদের জন্য লোন পাওয়াটাও আমরা খুব ডিফিকাল্ট করি। অথচ ওরা কিন্তু অনেস্ট বিজনেসম্যান, ওরা কিন্তু অনেস্ট বিজনেস, কি বলবো, যে ইনস্টিটিউশন, ওরা কিন্তু ফেরত দিতে চায়, বিকজ ওরা এই দেশেই ব্যবসা করবে এবং এই দেশেই মানি রান করবে, মুভ করবে, এই দেশের মধ্যেই করবে। বড় বড় ব্যবসায়ী, বড় বড় গ্রুপগুলো তো শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে ওখানে তারা একটা সেফ জোনে রাখে, কিন্তু ছোট ছোট ব্যবসায়ীগুলো তো তা করে না। কিন্তু আমাদের ইন্টারেস্ট রেট ইজ সো হাই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু ম্যানেজ এ লোন। আবার আমাদের ওদের জন্য সব নিয়ম কানুন কঠোর হয়ে যায়, কিন্তু বড় বিগ ফিশদের জন্য কোনো নিয়ম কানুনই কাজ করে না। সো এই জায়গাগুলোতে রিফর্ম আনা দরকার। এবং আমি যেটা বলছি, যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তার নিজের ভিত্তির উপরে দাঁড়াতে দিতে হবে। আমরা সবকিছু পলিটিসাইজ করে ফেললে তো হবে না। আমরা গত কয়েক বছরে তো সবকিছু পলিটিসাইজ হয়ে যেতে দেখেছি। বাংলাদেশ